চলুন আর একবার শুরু করা যাক আমাদের টপিক। তাহলে আমাদের মাঝে কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য হয়তো দেখা যাচ্ছিল না। একটু শুরু করা যাক টপিকটা, ঠিক আছে? আহ তো আমি যেটা বলছিলাম যে আমি একদিন একটা জায়গায় ক্লাস নিচ্ছিলাম, এই কিছুদিন হবে। তো আমি ইংরেজিতে না এরকম দশমিক বিন্দু ইসে করেছিলাম, এরকম দেখানোর চেষ্টা করেছিলাম। তো ইংরেজিতে বলছি, বাংলায় কমা দেখানোর চেষ্টা করেছিলাম, জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন যেরকম থাকে। এবার আমি বলার চেষ্টা করছিলাম এটাই, যে কিভাবে আমি দূরে দেখতে আমার ঠিক কতটা সমস্যা। মানে আমি যখন দেখছি দূরে থেকে, ধরুন অনেকটা দূরে স্ক্রিন রয়েছে, বড় বড় জায়গা তো বিভিন্ন ক্যামেরা ল্যাপটপ অ্যান্ড অল অনেক বড় বড় স্ক্রিন থাকে। তো সেদিন আমি চশমা পরে যাইনি। তো তারা কমা লিখছে, আমি না সেটাকে ফুল স্টপ দেখছি, জানেন না তো। তো আমি সবাইকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে কমা লিখতে পারছো না, কমা কাকে বলে সেটা সাইনটা লিখতে পারছো না, কোথায় ব্যবহার হয় সেই জিনিসটা আমরা দেখিয়েছি, কি বলে সেটা আপনারা বলতে পারছেন না, এরকম ভাবে বলছি। মানে মানে কতটা সমস্যা ভাবো, স্ক্রিনে দেখছি আমি, এখান থেকে কমাকে ফুল স্টপ দেখছি, এতটাই সমস্যা। তো যাদেরই এরকম দেখার সমস্যা হবে, দেখার সমস্যার জন্য কথাগুলো বলছিলাম, মাঝে কারেন্ট চলে গিয়েছিল। তো যাদের দেখার সমস্যা হবে, একটু আমি যেভাবে বললাম, যে আমাদের স্ক্রিনটা কিন্তু এভাবে একটু জুম করে নেবেন, ঠিক আছে? সরি, আমার একটা ফোন এসেছিল। তো স্ক্রিনটা কিন্তু একটু জুম করে নিতে হবে, ঠিক আছে? তো এই ছিল বিষয়বস্তু। তো আমরা ঝোড়ো সাধু সম্পর্কে আমরা একটু জানবো, যেটা কিন্তু মহাশ্বেতা দেবী লিখেছেন। আহ আমি আপনাদের থেকে 1 সেকেন্ড সময় নেব, হ্যাঁ? আমার একটা ভেরি ইম্পর্টেন্ট কল এসছে। আচ্ছা, এটা এখন উত্তর দেওয়া যাবে না। যাই হোক, সরি, এক্সট্রিমলি সরি। আহ যাই হোক, ঝোড়ো সাধু গল্পটা সম্পর্কে আমি আপনাদের একটু বলি। ঝোড়ো সাধু আমাদের একটি গল্প, যেটা লিখছেন কে? মহাশ্বেতা দেবী কিন্তু আমাদের ঝোড়ো সাধু গল্পটি বা গল্প গ্রন্থটি লিখছেন। ক্ষেত্রে কিছু কিছু কথা আপনাকে বুঝতে হবে, যে আমরা জীবন পর্বে এমন বহু জিনিসপত্র দেখি যেগুলোকে দেখে আমাদের মনে হবে যে আহ আচ্ছা, এটা হয় নাকি, কখনো এরকম কখনো সম্ভব নাকি। সেরকমই একটা অতি প্রাকৃতিক ধরনের ছোঁয়া বা বিশেষ ধরনের ছোঁয়া আমরা এই গল্প গ্রন্থের মধ্যে পাবো, যেটা মহাশ্বেতা দেবী তুলে রেখেছেন। এখান থেকে আপনাকে কি বুঝতে হবে, মনে রাখতে হবে, মানুষের ভিন্ন ভিন্ন দিক হয়, বুঝলেন? সেই দিকের কথা আপনি একটু বোঝার চেষ্টা করবেন, তার আধারে যেটা বোঝার চেষ্টা করবেন, আপনার পরীক্ষা যেগুলো আসবে, অর্থাৎ ছোট ছোট আমাদের যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে, বিভিন্ন টপিকের লাইন গুলো রয়েছে, আমরা সেগুলো দেখবো। এক্ষেত্রে আপনাদের প্রথমেই বলে রাখি, আমাদের যিনি বক্তা আছেন, যিনি আমাদের গল্পটি বলছেন, তিনি কিন্তু তথাগত। তার নাম হচ্ছে কি? তথাগত। একটু মনে রাখবেন। এবং তার যার সম্পর্কে বলবে, বা তিনি হচ্ছেন কি? সাধু দাদা। সাধু দাদা তার নাম নয়, তার নাম অ্যাকচুয়ালি ঝোড়ো সাধু সকলে বলেন, কিন্তু তথাগত তাকে ডেকেছিলেন সাধু দাদা বলে, ঠিক আছে? এবং তার সম্পর্কেই আমরা কিছু কথা দেখব। দেখব যে ঝোড়ো সাধু গল্প গ্রন্থটাতে কিভাবে আমরা মহাশ্বেতা দেবীর হাত ধরে একজন মানুষের কথা বলবো, যিনি কোথাও গিয়ে একটি মন্ত্রের সাপেক্ষে কিভাবে ঝড় আসছে এবং ঝড় যাচ্ছে, এই ধরনের কিছু বিষয়বস্তুকে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? একটু গল্পের আধারে দেখবো, একটু কল্পনা মিশ্রিত, একটু বিশেষ দিক মিশ্রিত। কোথাও গিয়ে আমার মনে হয়েছে ব্যক্তিগত দিক থেকে বিষয়টা সাধারণ নয়, ঠিক আছে? সাধারণ নয় বলতে কি একাধারে কি অসাধারণ, সেরকম ঠিক নয়, বাট কোথাও গিয়ে অতি প্রাকৃততার একটা ছোঁয়া এবং গল্প গ্রন্থের একটা ছোঁয়া কিন্তু আমরা এর মধ্যে পাবো, ঠিক আছে? সেরকমই একটা গল্প আমরা পড়বো। দেখে নিই, প্রথমেই আমি আপনাদের বক্তা সম্পর্কে জানিয়ে দিয়েছি, কারণ প্রশ্ন আপনার প্রথমেই এটা থেকে হতে পারে। এবং যার সম্পর্কে আমরা কথা বলছি তাকে আপনি সাধু দাদা বলে চিনবেন, যিনি তথাগতের ভাষায়। এছাড়া আপনি তাকে চিনতে পারেন ঝোড়ো সাধু বলে, এখানে একটি আকার হবে, ঝোড়ো সাধু বলে। ঝোড়ো সাধু কে লিখছেন? ঝোড়ো সাধু কিন্তু মহাশ্বেতা দেবীর একটি গল্প, এটি গল্পের নামও বটে, ঠিক আছে? চলে আসি। ট্রেনের কামলায় লোকটাকে দেখেছিল তথাগত। আমরা গল্পে প্রবেশ করছি, প্রত্যেকের জন্য বলছি। পুরী থেকে, কোথা থেকে ফেরার সময়? পুরী থেকে ফেরার সময় ট্রেনের কামরায় কিন্তু কে দেখেছিলেন? তথাগত দেখেছিলেন। কাকে দেখেছিলেন? ঝোড়ো সাধুকে দেখেছিলেন একটা স্টেশনে। চিল্কার কাছে
ভীষণ বড় ঝড় হয়। কোথায় ঝড় হয়েছিল? প্রথম ঝড়ের কথা দেখে নেবেন, সেটা কিন্তু চিল্কা। তার পরবর্তী সময়ে আস্তে আস্তে দ্বিতীয়, তৃতীয় আমরা কিন্তু ঝড়ের কথা পাবো। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এর পরবর্তীতে আমরা ওড়িশার একটা ঝড়কে পাবো, যেখানে ঝোড়ো সাধু নিজে ছিলেন, সেই ঝড়টাকে আমরা ইনক্লুড করবো না, সেই সাপেক্ষে আমরা ঝড়গুলোকে লিখবো। ঠিক আছে? চিল্কার কাছে একটি ভীষণ বড় ঝড় হয়েছে, অনেক নৌকো ডুবেছে, অনেক গাছপালা, বাড়িঘর তছনছ হয়েছে, সেই কথাই সবাই বলা বলি করছিল। লোকটার বয়স কত তা বোঝা যায় না। একটা পোটলা নিয়ে সে উঠলো। একটা পোটলা নিয়ে সে উঠেছিল। কোন লোকটার কথা বলা হয়েছে? এখানে ঝোড়ো সাধুর কথা বলা হয়েছে। ট্রেনের কামরায় প্রথম দেখেছিল কে? তথাগত। কাকে দেখেছিল? আমাদের ঝোড়ো সাধুকে দেখেছিল। দরজার কাছে দাঁড়ালো। তথাগতকে অবাক করে টিকিট চেকার বললেন, ওইখানেই থাকো সাধু, ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব। এখন আর হবে না বাবু। কে বলছেন? এটি কিন্তু সে ঝোড়ো সাধু বলছেন। চেকার বিড়বিড় করে বললেন, অপয়া। করতেই পারে প্রশ্ন যে চেকার কাকে অপয়া বলেছিলেন? এটা কিন্তু বলেছিলেন আমাদের ঝোড়ো সাধুকে। এটি ঝোড়ো সাধু গল্পটি মহাশ্বেতা দেবীর কিন্তু গল্প থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? এটা মনে রাখবেন। হ্যাঁ বাবু, দোষটা যে কাটাতে পারছি না। কে বলছেন এটি? আমাদের আবার ঝোড়ো সাধু কিন্তু বলছেন। এবারে কি বলছে দেখো, খোঁজ পাচ্ছি না যে। আবার ঝোড়ো সাধু এই কথাটি বলছেন। আবার বলছি বলে একটু অসুবিধা হতে পারে আপনাদের। আমি আর আবার কথাটা ব্যবহার করছি না, সরাসরি গল্পের মধ্যে টপিক গুলোকেই বলছি, মানে বক্তব্যগুলোকে বলছি। চিল্কাতে আছে বলে শুনেছিলে? হ্যাঁ বাবু। এখন কোথায় যাচ্ছ? একটি দ্বীপ খুঁজছি। দ্বীপ? হ্যাঁ বাবু, নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না, সেখানে গিয়ে থাকবো। বড় হলে আমার ক্ষতি হবে, যদি ঝড় হয় আমার ক্ষতি হবে, মানুষ কষ্ট পাবে না। এটা আমাদের ছোট সাধুর কথা। বটে, নৌকো ডুববে না, তাও তো বটে। চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে, ইম্পর্টেন্ট লাইন, মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামা বাড়িতে, কোথায় গিয়েছিল? এক বন্ধুর মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল। দিন চারেক, কতদিন? দিন চারেক যেতে না যেতেই কি হয়েছে? তাদের ফিরে আসতে হয়। মায়ের খুব অসুখ, মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে, ফলে ট্রেনে ঘুম হচ্ছে না। কিছুতেই লোকটা মুখ খুলতে চায় না। অনেক তোয়াজ করার পর সে একটি অবিশ্বাস্য কাহিনী বলে। এবার অবিশ্বাস্য কাহিনীটি শুনবো। ওর দেশ হচ্ছে ময়ূরভঞ্জে। কার কথা বলা হচ্ছে? ঝোড়ো সাধুর কথা বলা হচ্ছে। ঝোড়ো সাধু সম্পর্কে আমরা কিছু ডিটেলস এখানে পাবো। ওর বাড়ি হচ্ছে কি ময়ূরভঞ্জে, ময়ূরগঞ্জ নয়, ময়ূর কিন্তু ভঞ্জে তার বাড়ি। বাড়ি কোথায়? বা দেশ বলতে পারো, বাড়ির থেকেও বেটার কি দেশ বলা, কারণ আমাদের এখানে দেশ কথাটি রয়েছে। বলছে ময়ূরভঞ্জে। বাংলাও ভালোই জানে। নৌকো তৈরি করাই ওর কাজ। কাজ কি আমরা তাহলে লিখে ফেলি? কাজ হচ্ছে গিয়ে নৌকো তৈরি করা। ঠিক আছে? এবং কোথায় থাকে সেটাও দেখবেন, যে দুটো রাজ্যের মাঝামাঝি জায়গায়। আর সেজন্যই ও উড়িষ্যা ও মেদিনীপুরের মাঝামাঝি কোনো এক জায়গায় গিয়ে পড়ে। কিসের জন্য? তার নৌকো তৈরি করা কাজ ছিল, তার জন্য কোথায় এসে পড়ে? মেদিনীপুর, উড়িষ্যা ও মেদিনীপুর বলতে পারো। ঠিক আছে? যেহেতু যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই বলবো। উড়িষ্যা ও মেদিনীপুরের মাঝামাঝি একটি জায়গায় এসে কিন্তু সে পড়ে। ঠিক আছে? পড়লো। তারপর কি বলছে? যাকে সেখানে এসে ও খবর পায় এক বুড়ো জেল এসে। ঠিক আছে? যাকে সবাই ভয় করতো, সে নাকি ঝড় তুলতে পারতো। জল ঝড়ের দানবরা ছিল ওর বশ। এমন কথাটা শুনে ওর পেছনে পেছনে ঘুরতে থাকে। কে ঘুরতে থাকে? এই যে ঝোড়ো সাধু, তিনি কিন্তু ঘুরতে থাকেন। ঝোড়ো সাধু সম্পর্কে কি কি জানতে পেলাম? তিনি ময়ূরভঞ্জে থাকেন, তার দেশ ময়ূরভঞ্জ ছিল। দ্বিতীয় বিষয়, তিনি নৌকোর কাজ করতেন, তার জন্য তিনি মেদিনীপুর এবং আরেকটা কি জায়গা বললাম আমরা, উড়িষ্যার মাঝামাঝি কিন্তু এসে পড়েছে। ঠিক আছে? কি বলছে দেখো, এমন একটা কথা শুনে ওর পেছনে পেছনে ঘুরতে থাকে। লোকটা বলেছিল, না না, এ বিদ্যে শেখাবো না। ঝড় তুলতে শিখলে ঝড় থামাতেও শিখতে হয়। এটা না শিখলে দানুরা তোমার সঙ্গে সঙ্গে ফিরবে, আর তুমি যেখানে যাবে সেখানেই ঝড় উঠবে। নিদারুণ। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? সে কিন্তু ঝড় শিখেছিল, কিন্তু ঝড় তাড়ানোর বিদ্যে পরে কিন্তু শিখতে পারেনি, সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে? এবং কেন ঝড় হচ্ছিল ভাবো, সে কিন্তু মন্ত্র বলে ঝড় আনছিল না। অনেকের মনে হতে পারে হঠাৎ করে যে সে হয়তো গিয়ে মন্ত্র বলছে তার জন্য, কিন্তু দেখো এখানে বলেছেন, যিনি তাকে ঝড় শিখিয়েছিলেন তিনি বলেছিলেন, যদি তোমাকে মন্ত্র শিখতে হয় তাহলে দুটোই শিখতে হবে। একটি মন্ত্র শিখলে তুমি যেখানেই যাবে সেখানেই কিন্তু ঝড় হবে, তার জন্য এই নির্দিষ্ট ঝোড়ো সাধু যেখানেই যাচ্ছিলেন সেখানে কিন্তু ঝড় হচ্ছিল। ঠিক আছে? দানুরা তোমার সঙ্গে ফিরবে, আর তুমি যেখানেই যাবে সেখানেই ঝড় উঠবে। নিদারুণ। দুটো বিদ্যেই একসঙ্গে শিখতে হয়। অনেক সাধ্য সাধনার পর লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্র তীরে। ও বারবার বলেছিল দুটো শিখে নেবে, তারপর পরখ করবে। পরখ করার অর্থ
চেখে দেখা বিষয়টার মতো, মানে দেখে তুমি অ্যানালাইজ করে সেটাকে অ্যাপ্লাই করছো, বিষয়টা এরকম অ্যাপ্লিকেশন করে বিষয়টা দেখে নিচ্ছ, সেটা হচ্ছে পরখ করা। নইলে ঝড় তোমায় ছাড়বে না। থামবার বিদ্যে জানো না, থামতেও পারবে না, জানো না, থামাতেও পারবে না। নির্জন সমুদ্র তীর ছিল, বালির ওপর কিসব বাকিবুকি করে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে। সাধুকে দ্বিতীয় মন্ত্রটা শেখাবে তার আগেই সাধু সব সতর্কতা ভুলে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করছিল। লোকটা ধাপ্পা দিচ্ছে না তো, না সত্যি কথা বলছে, তা দেখতে হবে না। তারপর কি বলছে, যেমন বলা তেমনি ঝড় উঠলো, সে একেবারে রাক্ষসে ঝড়। সমুদ্রের জল ফুলে ফেপে আছড়ে পড়লো ওদের উপরে। ভয়ে সাধু জ্ঞান হারালো। জ্ঞান হতে দেখে সে লোকটার আর পাত্তা নেই। কোন লোকটা? যে নির্দিষ্ট লোকটা তাকে কিন্তু শিখিয়েছিল। তিনি কিন্তু একজন জেলে ছিলেন, মনে রাখবেন। সে একা একা পড়ে, সে একা পড়ে আছে। এসব কথা জানাজানি হলে আশেপাশের লোকজন ওকে মেরে ফেলতো বোধহয়। সাধু ওখান থেকেই পালালো। সাধু বলল, সেই থেকেই জানে তারা আমাকে ঝোড়ো সাধু বলে বাবু, এই চেকার বাবু জানবেন। আমি ট্রেনে যাচ্ছিলাম, ঝড় উঠেছিল, ট্রেন থামিয়ে দিতে হয়েছিল তো। কত জায়গায় কত সর্বনাশ হয়েছে বাবু। আমার কোনো, আমরা পরের পেজে যাচ্ছি, ক্ষতি দানুরা করে না। কে কার ক্ষতি করে না? দানুরা। দানুরা কিন্তু সে ঝোড়ো সাধু কিন্তু কোনো ক্ষতি করে না। তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ বাবু, এমন জায়গায় যেতে চাই যেখানে কোনো মানুষজন থাকবে না, সেখানে পড়ে থাকবো, না খেয়ে মরে যাব, যা হবার আমার হবে। এমন কোনো জায়গার হদিস দিতে পারেন আমাকে? আমি তো জানি না। বুড়োরাই বলতে পারে, বুড়োরাই বলতে পারে না? তুমি তো ছেলে মানুষ। কোথায় যে যাই, ঝড় আসছে, তা তুমি বোঝো? কে বলছেন এটা? তথাগত কিন্তু, ঠিক আছে। হ্যাঁ বাবু, শরীর অস্থির করে তো। আমার কেউ নেই। তোমার কেউ নেই? আছে তো। তাদের কাছে যেতে ইচ্ছে করে, আবার ভয় করে। ক্যানিং এ আমার এক দাদা থাকে। কোথায় থাকে? ক্যানিং এ থাকছেন দাদা। আরেকজনকে পাবো যিনি গাইঘাটায় মিষ্টির দোকান আছে, সে কিন্তু তার বনগার এক ভাগ্নে হয়ে থাকে, ঠিক আছে। ক্যানিং এ যিনি থাকেন তিনি হচ্ছেন গিয়ে দাদা। সেখানেও ঝড় হবে দেখবে। এবং তার পরবর্তীতে আমরা যখন দেখব যে বনগাঁও কিন্তু একটা লাস্টে, এই বনগাঁয়ের গাইঘাটায় কিন্তু শেষে এই ঝড়ে কিন্তু আমাদের ঝোড়ো সাধু মারা যাবে, ঠিক আছে। বনগাঁয় কিন্তু দেখতে পারবো কে রয়েছেন, তার এক ভাগ্নে কিন্তু থাকে। তার কি আছে? তার কিন্তু একটি মিষ্টির দোকান আছে। কিসের দোকান? মিষ্টির দোকান রয়েছে, ঠিক আছে। সব জায়গায় চিনো? খুব চিনি। এখন কোথায় যাচ্ছ? কালীঘাটে। এই যে পুরীতে তার সাথে দেখা হয়েছিল, বা পুরী থেকে আসার সময় যে দেখা হয়েছিল রেলওয়ে স্টেশনের একটি কামরায়, রেলওয়ে স্টেশনের বলা ভুল, ট্রেনের একটি কামরায়, সেখানে কালীঘাটে যাচ্ছিলেন কিন্তু ওই ভিখারি। সে নাকি দানু ছাড়াতে জানে, তাই যাচ্ছি। হাওড়ায় পৌঁছে লোকটা টুক করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। তথাগত ক্রমে ও কথা ভুলে যায়। কোথায় হারিয়ে গিয়েছিল? হাওড়ায় পৌঁছে। ছোট ছোট জিনিস মনে হবে যে মনে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু যতটা রাখা যায় ততটুকুই ভালো, আমার এটা মতামত। আঠারোশো বলছি 1982 সালের সুন্দরবনের প্রচন্ড ঝড়ের কথা মনে আছে? সুন্দরবন, 1800 বলছি 1982 সালে একটি ঝড় হয়েছিল। এখানে তথাগতর মা কিন্তু তার মামা বাড়িতে গিয়েছিল। তার মামা কিন্তু উচ্চ বিভাগের একজন অফিসার ছিলেন, আমরা সেটুকুনি দেখব। প্রচন্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছো। সে সময় তথাগত ডায়মন্ড হারবার শহরে বসেছিল। সুন্দরবনের ডায়মন্ড হারবার শহরে বসেছিল। মা গিয়েছিলেন মামাবাড়ি ডায়মন্ড হারবারে। তাকে আনতে গিয়েছিল তথাগত। মামাবাড়ি তার কোথায় তাহলে? তথাগতের মামাবাড়ি কিন্তু ডায়মন্ড হারবারে। ঝোড়ো সাধুর বাড়ি কোথায় ছিল? ময়ূরভঞ্জে ছিল। তিনি কিসের কাজ করতেন? নৌকোর কাজ করতেন। কাজের সূত্রে সে কোথায় গিয়ে পড়েছিল? ওড়িশা এবং মেদিনীপুরের মাঝামাঝি অঞ্চলে। তাকে যিনি কাজ শিখিয়েছিলেন, কাজ বলছি মন্ত্র শিখিয়েছিলেন, তিনি কিন্তু ছিল একজন জেলে। তার সাথে এটা মনে রাখতে হবে যে কোথায় গিয়ে লোকটি তার তথাগত থেকে হারিয়ে যায়, সেটা কিন্তু হাওড়া স্টেশনে। আর আরেকটা বিষয়, তার যে দাদা আছে তিনি কিন্তু ক্যানিং এ থাকেন, এবং তার যে ভাগ্নি আছেন তিনি কিন্তু গাইঘাটায় থাকেন, যেটা কিন্তু বনগাঁয় অবস্থিত। তার একটি মিষ্টির দোকান আছে, ঠিক আছে। এই প্রত্যেকটি বিষয় মনে করতে করতে বারবার করে রিমাইন্ড করতে করতে যাবেন। একবার পড়ে যেন দ্বিতীয়বার আরো একবার বই নিয়ে না বসে, আচ্ছা এই জায়গাটায় কি ছিল তো মনে করে। এমন ভাবে পড়াশোনা হবে, পড়াশোনার জন্য একবার হয়, বারবার করে বলছি খুঁটিয়ে পড়বেন। যেইটুকুনি পড়বেন সলিড পড়বেন। একবার বই শেষ করার পর আরো একবার প্রথম থেকে বই শেষ করবেন, এমন ধারণা কিন্তু তৈরি করে পড়াশোনা কিন্তু করা যাবে না, ঠিক আছে। একটু চলে আসি আমরা। তো ডায়মন্ড হারবার তাকে আনতে গিয়েছিল তথাগত। মামার বাড়ির আবদার খাবে?
সজনেখালি বকখালি বেড়াবে, এমন কত পরিকল্পনা। সবই ভেস্তে গেল। মামা ও মৎস্য উন্নয়ন বিভাগের কিন্তু বড়দারের কর্মী ছিলেন। তিনি তার দপ্তরে নৌকো লঞ্চ সব সময় নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে। কারণ কি, সেখানে ঝড় এসেছে, যেহেতু মৎস্য বিভাগের উচ্চ দপ্তরের বড় অফিসার ছিলেন, তার জন্য তাকে ছোটাছুটি করতে হয়। সে যে ইন্টেন্সিটি নিয়ে বা পরিকল্পনা নিয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু কোনোটাই কমপ্লিট হলো না, অর্থাৎ তথাগত। কোথায় বাড়ি ছিল? ডায়মন্ড হারবারে ছিল। সুন্দরবনে কোন কবেকার ঝড়ের কথা বলা হচ্ছে? 1982 সালে ঝড়ের কথা বলা হচ্ছে। ডায়মন্ড হারবার স্টেশনে একটা লোক অত্যন্ত বিষণ্ণ মুখে মাথায় হাত দিয়ে বসেছিল। তাকে দেখেই তথাগত চমকে গেল। হ্যাঁ, সেই ঝোড়ো সাধু। কাঁচা পাকা কোকড়া চুল, একটু এই দিকটা মনে রাখবেন, কারণ কিরকম তার দৈহিক গঠন সেটা একটু বর্ণনা হয়েছে, অর্থাৎ ঝোড়ো সাধু। কাঁচা পাকা কোকড়া চুল, গলায় তুলসীর মালা, চোখে সেই করুণ চাহিনী। তুমি এখানে? আপনি? আপনি ও, আপনি তো সেই বাবু, রাতে রেলগাড়িতে দেখা হয়েছিল। হ্যাঁ বাবু, আমি দাদার অসুখ দেখতে এসেছিলাম। কার অসুখ? দাদার অসুখ। মনে রাখবেন, এই সুন্দরবন অঞ্চলে কিন্তু ক্যানিং জায়গাটা অবস্থিত। এবং দেখুন খুব ভালো করে, ওপরে একটু আগে বলছিলাম যে ক্যানিংও দেখবেন ঝড় হবে। এরপরে কিন্তু আমরা গাইঘাটার ঝড়ের কথাটাও দেখতে পারবো। ক্যানিং এ তার দাদা ছিল, তার অসুখ ছিল, সেটাকে দেখতে এসেছিলেন। তখন কিন্তু সেখানে ঝড় হয়, সুন্দরবনের ঝড়, যেটা কিন্তু 1982 সালে হয়। ঠিক আছে? দেখতে গেলাম, তার সকলকে সর্বনাশ করে এলাম। বাবু, খোকা বাবু, কি বলে ডাকছে একটু দেখবেন, খোকা বাবু বলে। আমাকে ঠেলা দিয়ে রেলগাড়ির নিচে ফেলে দিতে পারো? এ কথা বলে কাঁদতে লাগলো। তথাগত বলল, তুমি কলকাতায় আমার বাড়ি এসো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? কোথায় খোকা বাবু? আমার মাস্টার মশাইয়ের দাদা তোমার এ ব্যাপারটা বুঝলে সাধুতা, এটা একটা ক্ষমতা তো। সাধু কেমন অবাক হয়ে বলল, তুমি আমার নাম রেখেছো খোকা বাবু? তুমি আমার নাম মনে রেখেছো খোকা বাবু? তুমি দাদা বললে? ও কি, চোখে জল? কেউ বলে না খোকা বাবু, সবাই বলে তুই ঝোড়ো, তুই অপয়া। সবাই বিস্কুট খাবে, সবাই বিস্কুট খাবে খোকা বাবু। কি খাবারের জন্য অফার করেছিল খুব ভালো করে দেখবে। এটা মানুষের মনুষ্যত্বের একটা দিক বা মানুষের অনুভূতিপূর্ণ একটা দিক কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? না সাধুদা, আমার ট্রেন আসছে, তুমি এসো কিন্তু। সে কিন্তু বেরিয়ে যায়, অর্থাৎ তথাগত। আমার ঠিকানা লিখে দিচ্ছি, এসো কিন্তু। খোকা বাবু, তোমার সেই মাস্টার মশাই দাদা আমাকে নির্জন দ্বীপ খুঁজে দিতে পারবে না? দ্বীপের খোঁজ নিশ্চয়ই দেবে। তোমাকে একলা ছাড়বে নাকি? তোমার সঙ্গে অনেক লোক থাকবে, কত বিজ্ঞানী কত পণ্ডিত, তারা দেখবে ব্যাপারটা। কিন্তু বলতে বলতে ট্রেন এসে গিয়েছিল। সাধু যে আর কি বলতে যাচ্ছিলেন তা শোনা হয়নি তথাগতের। তবে ট্রেনের জানলা থেকেও দেখেছিল সাধু ওর দিকে চেয়ে হাত নাড়ছে। তার মুখটা খুব হাসি হাসি ছিল। কলকাতায় ওর মাস্টারমশাই দাদার সঙ্গে কথা বলেছিল। ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর দীনবন্ধু। এখানে আমরা অনেকগুলো মানুষের কথা পাবো। কিন্তু আমি আপনাদের না লিখবো না, কারণ আজকে আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টির প্রকোপ। মাঝে মাঝে একটু আগেও দেখলেন কারেন্ট চলে গেছিল। তো আমাদের কিন্তু কারেন্টটা চলে যায়। তো আমি একটু তবু লিখছি। আহ ইনি দিব্যেন্দু রায় কে ছিলেন? ইনি কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞ ছিলেন। ভূমিকম্প বিশেষজ্ঞ। এর থেকে আপনাদের এটাই বলার, কি বলুন তো, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখতে হবে। ঠিক আছে? মনে রাখতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন লোককে পাবেন এর নিচে, আমরা একটু পড়ে নিই, তারপর দেখছি। তিনি বলছেন, লোকটা বেশ দেখতে ইচ্ছা করছে। অবশ্য মনে হচ্ছে ওর উপস্থিত থাকা আর ঝড়টা ব্যাপারটা নেহাত অস্বাভাবিক যোগ। কে বলেছিল এটা? আমাদের ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর দিব্যেন্দু রায় কিন্তু বলেছিলেন। ঠিক আছে? কি বলছে দেখো, এসব জাদু বিশ্বাস আগে খুব ছিল। রবার্ট লুইস স্টিভেনসন, খুব ভালো করে দেখবেন, এখানে আমরা দুজন কবির নাম পাবো বা লেখকের নাম পাবো, যারা কিন্তু কি করছেন বলতো, এরকম অতিকল্পিত বিষয়ের উপর রচনা করছেন বা এই জাদুবিদ্যার উপরে নিজের লেখালেখিকে প্রেজেন্ট করেছেন। এরকম এমন বিশ্বাস গল্প নিয়ে লিখেছেন। এছাড়া এম আর জেমস নামে কে না জানে, তিনি লিখেছেন। এইরকম অতিপ্রাকৃত গল্পের উপর দুজন আমরা গল্প লেখককে পাবো। একটা হচ্ছে গিয়ে রবার্ট লুই স্টিভেনসন। কি বললাম? রবার্ট লুই স্টিভেনসন। দ্বিতীয় যে মানুষজনকে পাবো, যিনি কিন্তু, আমরা একটু লিখে দিই, তারা কিন্তু লেখক ছিল। কিসের লেখক ছিল? এই জাদুবিদ্যার উপর লিখতো বা অতিপ্রাকৃত বিষয়বস্তুর উপর লিখতো। আরেকজনকে কি পেলাম? এম আর জেমস। এম আর জেমস। প্রত্যেকে মনে রাখবেন নামগুলো। ভূমিকম্প বিশেষজ্ঞের নাম ডক্টর দিব্যেন্দু রায়। যিনি লিখছেন এই অতি প্রাকৃত গল্পের ওপর, এরকম দুজন লেখকের নাম যাদের আমরা সকলেই চিনি হয়তো, রবার্ট লুই স্টিভেনসন, এম আর জেমস। একথা দিব্যেন্দু রায় কিন্তু বলেছিলেন। এবং তিনি একথাও বলছিলেন, এই যে ঝড় হওয়ার বিষয়টা এবং সাধু সেখানে উপস্থিত বিষয়টা, এটা নেহাতি কোথাও গিয়ে তার অস্বাভাবিক যোগাযোগ বলে মনে হয়েছে। ব্যাপারটা এইটুকুনি, কোনো অস্বাভাবিক ক্ষমতা বলে নয়। ঠিক আছে? সাধু কিন্তু এসেছিল, ওর কোনো বাড়িতে আসতে রাজি হয়নি।
না, ফাঁকা জায়গায় ভালো। অবশেষে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এসেছিল। কোথায় এসেছিল? দক্ষিণ কলকাতার। আপনারা এখানে কতটা দেখতে পারবেন আমি জানি না, কারণ এখানে হয়তো আমার ছবিটা দেখা যায় কলকাতার বিবেকানন্দ পার্কে। বিবেকানন্দ পার্কে মনে রাখবেন স্থান কিন্তু এটা কোথায়, কলকাতা। ঝোড়ো সাধু এসেছিলেন কার জন্য এসেছিলেন? তথাগত ডেকে পাঠিয়েছিলেন তার জন্য, এবং সন্ধ্যাবেলা এসেছিলেন। দিব্যেন্দু রায় মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি, আরো একজনকে পাইলাম মেঘ বিশেষজ্ঞ। মেঘ বিশেষজ্ঞ নাম কি বলছেন? চিন্তামণি। আরো একজনকে পাবো যিনি কিন্তু মোহন প্যাটেল নামে একজন আছেন। আচ্ছা, মণি বানানটা এখানে ভুল হলো। তো তিনি কিন্তু দেখবে যে তিনি একজন সাংবাদিক কিন্তু, ঠিক আছে। মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি। নরসিংহ আবহাওয়া বিশরদ ডক্টর মণিময় দত্ত, কলকাতাকে তুচ্ছ ভেবো না। নরসিংহ, এই চিন্তামণি নরসিংহ এনার পুরো নাম। পরের জন আমরা আবহাওয়া বিশারদ যাকে পাচ্ছি তিনি ডক্টর মণিময় দত্ত। একটু ডক্টর মণিময় দত্তকেও লিখে দিই, মণিময় দত্ত। ডক্টর কথাটা উপরে। ইনি কি ছিলেন? মেঘ বিশেষজ্ঞ। খুব ভালো করে বুঝবেন, মেঘ বিশেষজ্ঞ, বা আপনি এটাকে আবহাওয়া বিশরদ বলবেন, কারণ যেহেতু যেটা লেখা আছে আবহাওয়া, ভুল পড়লে না ভুলই জানবো আমরা। যদি কিছু ভুল হয় সঙ্গে সঙ্গে ঠিক করে নেবেন, জীবনের ক্ষেত্রেও তাই, যে কোনো পর্যায়ের ক্ষেত্রে তাই, ঠিক আছে। তিনটি জিনিসকে দেখবেন। ডক্টর দিব্যেন্দু রায় তিনি ভূমিকম্প বিশেষজ্ঞ ছিলেন। দ্বিতীয়, মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি দত্ত, চিন্তামণি নরসিংহ ছিলেন। তৃতীয়ত, ডক্টর মণিময় দত্ত ছিলেন, তিনি কিন্তু আবহাওয়া বিশারদ ছিলেন। অনেকগুলো নামকে ভাবো, আপনাকে কিন্তু মনে রাখতে হবে, বলা যায় না। মনে রাখবেন চাকরির পরীক্ষা আপনাকে সতর্ক থেকে অনেক বেশি সতর্ক হতে হবে। মনে হতে পারে খুব সহজে আপনি বিষয়গুলোকে মনে রাখছেন, কিন্তু দেখবেন যখন একটার সাথে আরো 10টা গল্প কবিতা আপনার সাথে এসে পড়বে, তখন বুঝবেন বিষয়টা কিন্তু অতটা সহজ ছিল না যতটা আপনি ভাবছেন। এই ধরুন এক সপ্তাহ পরেই আপনি 5টা গল্পের উপর পরীক্ষা দেবেন একটা, আপনাদের প্রত্যেক সপ্তাহে দেখবেন যে 5টি গল্পের উপর আমি 5টি গল্প বা কবিতার উপর একটি আপনাদের এক্সাম সেট প্রোভাইড করি। তখন যখন আপনি করতে যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথাও গিয়ে সমস্যা রয়েছে, এবং সেগুলোকে অনেকবার প্র্যাকটিস করলে হয়তো সলভের জায়গায় আসবে। এবং আপনাকে যদি সলভ করতে হয় অবশ্যই এই কথাটাই বলে দেওয়া প্রয়োজন, যারা ক্লাসেস দেখছেন, যারা নিজের সময়গুলোকে নিয়ে এখানে আসছেন বা ক্লাস দেখছেন, তারা চেষ্টা করবেন আমাদের আমার বিশেষ করে বি ইয়োর সেলফ এই নামে একটি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের ভেতরে বাংলার সেকশন বলে একটি জায়গা রয়েছে, যেখানে কিন্তু আমরা আমি মূলত ভাবে আপনাদের কিছু টেস্ট সিরিজ প্রোভাইড করে থাকি। কিভাবে? পোলের আকারে, যেখানে আপনি নিজেকে কিন্তু ইভ্যালুয়েট করতে পারবেন আপনি যেই মুহূর্তে যুক্ত হন না কেন, ঠিক আছে। চেষ্টা করবেন গ্রুপটিতে যুক্ত হয়ে যাওয়ার। এই ক্লাসের শেষে একটা আপনাদের কিওয়ার্ড দেওয়া হবে, সেই কিওয়ার্ডে যুক্ত হতে পারবেন। অবশ্যই ফ্রি অফ কস্ট, কোনো ধরনের কোনো ইন্টেনসিটি নেই যে এখানে দাঁড়িয়ে বিজনেস করতে হবে, একেবারেই নয়, সেরকম কোনো ইসে নেই। তো আপনারা জয়েন হতে পারেন নিজেদেরকে আরো একটু বেশি এগিয়ে দেওয়ার জন্য। চলে আসি, কি বলছেন, এই শহরে অনেক গুণী মানুষ, অনেক জ্ঞানী থাকেন। এদের সঙ্গে এক তরুণ সাংবাদিক মোহন প্যাটেল। এই সাংবাদিকের জন্য যত প্রবলেম হয়েছিল একটু মনে রাখবেন। আমরা এখানে 4জন ব্যক্তির নাম পেলাম, সেটা হচ্ছে কি এই সাংবাদিককে পেয়েছি 4 নম্বর হিসাবে। সাংবাদিকের নাম কি? মোহন প্যাটেল, ঠিক আছে। প্যাটেল বানানটা দেখবেন। 4জনকে পেলাম। ভূমিকম্প বিশারদ ডক্টর দিব্যেন্দু রায়কে পেয়েছি আমরা, মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহকে পেয়েছি, এবং আবহাওয়া বিশারদ কিন্তু আমরা ডক্টর মণিময় দত্তকে পেয়েছি। সাংবাদিক কিন্তু এই মোহন প্যাটেলকে পেয়েছি, এবং পরবর্তী সময় আমরা দেখতে পারবো এই সাংবাদিক এখানে এসে যেরকম ফ্যাশন গড়িয়েছে, পরবর্তী সময় দেখবো গাইঘাটার একটা ছবি কিন্তু সে তুলে এনেছে, যেখানে আমরা দেখবো ঝোড়ো সাধু কিন্তু মারা গেছেন, ঠিক আছে। এসব বিশ্বাস অবিশ্বাসী, মজা দেখতে এসেছে সে, এমন তার ভাব। কার এসেছে এরকম ভাব নিয়ে? মোহন প্যাটেল এসেছেন, এবং তিনি কিসের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু সাংবাদিকতার সঙ্গে যুক্ত। সাধু এসে বলল সব বন্ধ, সন্ধে হয়ে গেছে, নির্মেঘ আকাশ। সাধু এসে বসলো। দক্ষিণ সাউদার্ন অ্যাভিনিউ, 3 দিকে ঝলমল করছে আলো কলকাতা। দিব্যেন্দু রায় কথা শুরু করলেন। তথাগত বেজায় ব্যস্ত। বলো না সাধুদা, আমাকে যা বলেছিলে। সাধু সবই বললো, সবাই শুনে চুপচাপ। সাধু আপন মনে যেন বললো, এরা তো বিশ্বাসই করছে না, এরা ভাবছে সবই গাঁজা। মোহন প্যাটেল বলল, সব ধাপ্পা। ধাপ্পা? কেন বাবু? ধাপ্পা হবে কেন? আপনারাই তো আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি তো আপনা থেকে আসতে চাইনি। তুমি একটা ডিলিউশনে ভুগছো। এসব কে বলেছিল? এসব কিন্তু মোহন প্যাটেল, এই ফ্যাশন গুলো কিন্তু মোহন প্যাটেল বাঁধিয়েছিল, তার জন্য কিন্তু একটা ঝড় হয় বটে। ইংরেজিতে কি বললে? এ না হয়
এ হয় না, এ হতে পারে না। সাধু খপ করে তথাগতের হাত দুটো চেপে ধরে বলল, বলো, তুমি বলো খোকাবাবু, ছোট্ট করে একটু দেখাই। কি যে বললেও সে বিড়বিড় করে তা শোনাই গেল না। যা ঘটলো তা তথাগত জীবনেও ভুলবে না। প্রচন্ড ঝড়। কোথায় হয়েছিল? দক্ষিণ কলকাতার কিন্তু বিবেকানন্দ পার্কে, ঠিক আছে? আমরা শেষ জায়গাটুকুকে দেখব। গাছপালা সব দুলে উঠলো, বাতাসের ধাক্কায় মানুষজন মাটিতে পড়ে ছড়িয়ে গড়াতে লাগলো। ঝড়টা পাক ছাড়িয়ে লোকের গাছপালা দুলিয়ে দক্ষিণে উড়ে দৌড় মারলো। তারপর সব শান্ত। তথাগত শুধু বলল, থেমে গেল। এ কথা ডেকে আনা ঝড়, এ তো ঢেকে আনা ঝড়। তাতেই থামলো, কিন্তু নিজে থেকে আসে যখন, তখন থামে না। চলি খোকা বাবু। দিব্যেন্দু রায় চেঁচিয়ে উঠলো, যেতে দিও না ওকে, ধরে রাখো ওকে, ধরে রাখো ওকে, নিয়ে আমি বিদেশ যাব, লোককে দেখাবো। মোহন প্যাটেল কাতর গলায় বলল, আমার চশমা, ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখার চেষ্টা করবেন। সাধু দাঁড়ালো না, চলে গেল হন হন করে। সেই শেষ। সাধুর আর দেখা পায়নি তথাগত। খুব ভালো করে মনে করবেন কত কত জায়গায় দেখা পেয়েছে। মোটামুটি ভাবে 3 জায়গায় কিন্তু সাধুর সাথে আমরা এই দেখা পেয়েছি, অর্থাৎ তথাগত। কোথায় কোথায়? যখন পুরী থেকে ফিরে আসছিল, চিল্কা নামক একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেই জায়গায় একটা দেখা হয়েছিল। দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? দ্বিতীয়বার যখন সে সুন্দরবন থেকে ফিরছিল, তখন তার সাথে দেখা হয়েছিল। আরেকবার কলকাতায় সাধু ঝোড়ো সাধু নিজে এসেছিলেন এই তথাগতর ডাকে, তখন তার সাথে দেখা হয়। 3 বার কিন্তু তার দেখা হয়েছিল, ঠিক আছে? জায়গাগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। সেই শেষ। সাধুকে আর ডাকেনি তথাগত। তবে গাইঘাটা ঝড়ের কথা তো তোমরা জানো। কি প্রকাণ্ড ঝড় হয়ে গেছে সেখানে, কত লোক মারা পড়লো। গাইঘাটা ঘুরে এসে মোহন প্যাটেল একটি ছবি দেখিয়েছিল তথাগতকে। কোথা থেকে? গাইঘাটাতে। মোহন প্যাটেল কে ছিল? সেই সাংবাদিক যে ঝড়ের জন্য ঝামেলা করলো, ঠিক আছে? গাছে বুক কাছে বুক দিয়ে গাছ বুকে নিয়ে একটি লোক মরে পড়ে আছে। মুখটা খুবই প্রশান্ত, যেন হাসি হাসি। চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছি। গাইঘাটা গিয়েছিল কেন? ওখানে ওর কে যেন থাকতো। মনে আছে গাইঘাটায় কে থাকতো? আমাদের গাইঘাটায় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে, তিনি কিন্তু ভাগ্নে ছিল তার একটা, যার কিন্তু একটা মিষ্টির দোকান ছিল, যেটা কিন্তু বনগাঁয়ে অবস্থিত ছিল, ঠিক আছে? এভাবে মনে করতে করতে যাবেন। ও, মুখ দেখেছো? দেখলাম। হাসছে কেন? তথাগত হাসি মনে তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আস্তে আস্তে বলল, ও মুক্তি পেয়ে গেছে, তাই হাসছে। এটা জীবনের একটা পর্ব বা ফেজকে ডিফাইন করে কোথাও গিয়ে। এই অবধি ছিল আমাদের আজকের গল্প কথা। কোন কোন বিষয়গুলো আপনি মনে রাখবেন একটু দেখে নিন। বেশ বড় গল্পটা। মনে রাখবেন এটি মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প কথা, যেটা ঝুড়ো সাধু। এবং তথাকথিত ভাবে কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যদি বলেন গল্পের রস, তাহলে কি দাঁড়ালো? একটা মানুষের জীবন পর্ব, একটা মানুষের জীবনের ফেজকে কোথাও গিয়ে দেখানোর চেষ্টা করছি, এবং কোথাও গিয়ে তার মধ্যে অতিপ্রাকৃত ছোঁয়া রয়েছে। দ্বিতীয় বিষয় যেটা মনে রাখবেন, বক্তা হচ্ছে তথাগত। এবং ঝোড়ো সাধু সম্পর্কে আমরা এই কথাগুলো বলছি। ঝোড়ো সাধুকে তথাগত কিন্তু আমাদের কি বলতেন বলুন তো? সাধু দাদা বলতেন, ঠিক আছে? তার সাথে কোথায় প্রথম দেখা হয়? ট্রেনে দেখা হয়েছিল। পুরী থেকে ফেরবার সময় কি যেন একটা স্টেশন ছিল সেখানে। চিল্কার কাছে কিন্তু ভীষণ ঝড় হয়েছিল, প্রথম যে ঝড়টা দেখি। তারপরে আমরা ঝড় কিন্তু কোথায় কোথায় দেখবো? 1982 সালে সুন্দরবনের অঞ্চলে দেখবো, যেখানে ডায়মন্ড হারবারে আমাদের তথাগতের মামার বাড়ি ছিল, সেখানে সে গিয়েছিল। ফেরার পথেও কিন্তু আমাদের ঝোড়ো সাধুর সাথে তার কিন্তু দেখা হয়, ঠিক আছে? এছাড়া ঝোড়ো সাধু সম্পর্কে ডিটেলস আমরা পরের পাতায় পাই। ঝোড়ো সাধুর বাড়ি বা দেশ বলতে ময়ূরভঞ্জ নামে এলাকায় ছিল, এবং তিনি কিন্তু নৌকোর কাজ করতেন ওড়িশা এবং মেদিনীপুরের মাঝামাঝি জায়গায়। আহ মাঝামাঝি জায়গায় কিন্তু আপনাদের একটু জেনে নিতে হবে। মাঝামাঝি জায়গায় সে কিন্তু থাকতো, এবং তিনি যার থেকে এই বিদ্যাটি শিখেছিলেন, তিনি কিন্তু একজন জেলে ছিলেন। এবং তার সাথে তারপরে যেটা আপনি মাথায় রাখবেন, তারপরে কলকাতায় যখন আসলো তথাগতর কথায়, তার সাথে কিন্তু প্রথম দেখা হয়েছিল সেই ডায়মন্ড হারবার স্টেশনে, মানে দ্বিতীয়বারের জন্য দেখা হয়েছিল। সেখান থেকে তার ডিটেলস নিয়ে তারপরে কিন্তু সে দেখা করে। ক্যানিং এ তার দাদা থাকতো, অর্থাৎ ঝোড়ো সাধুর দাদা থাকতো। এবং আমাদের দেখুন বনগাঁয় গাইঘাটা অঞ্চলে সে কিন্তু মারাও গিয়েছিল গাইঘাটায় একটা ঝড়ের কারণে। সেখানে কিন্তু মিষ্টির দোকান হয়েছিল, ঠিক আছে? তার মিষ্টির দোকান ছিল। এইটুকুনি আমরা ঝোড়ো সাধু সম্পর্কে জানি। এছাড়া তথাগত সম্পর্কে কি কি মনে রাখবেন? ওই 1982 সালের ঝড়ের কথাটা, ডায়মন্ড হারবারে তার মামার বাড়ি ছিল, তার মামা উচ্চ পদস্থ একটি কর্মচারী ছিলেন। এবং তার সাথে সাথে তার মাস্টার মশাইয়ের কথা, আরো যেসব লোকগুলোর সাথে দেখা করিয়েছিল তথাগত মূলত ভাবে, 4 জন ব্যক্তিত্বকে পাই। একজন মেঘ বিশারদকে পেয়েছিলাম, একজন ভূমিকম্প বিশারদকে পেয়েছি, একজন আবহাওয়াবিদকে পেয়েছি, এবং আরেকজন সাংবাদিককে পেয়েছি। সাংবাদিকের নাম মোহন প্যাটেল। মোহন প্যাটেলই কিন্তু এই ঝড়, কলকাতায় যে ঝড়ের সূত্রপাত হয়েছিল সেটা কিন্তু মোহন প্যাটেলের জন্য। কারণ মোহন প্যাটেল কিন্তু তথাগতর যে ঝোড়ো সাধু দাদা ছিলেন তার কথা কিন্তু বিশ্বাস করেনি, তাকে ধাপ্পা বলেছিল। বলছিল সে কিন্তু একটি ইলিউশনে ভুগছে। এই কথা বলার কারণে ঝোড়ো সাধু কিন্তু রেগে যায়। এই বিষয়গুলো মাথায় রাখবেন গল্প আকারে।
আবহাওয়াবিদের ডক্টর দিব্যেন্দু রায় ছিলেন আমাদের ভূমিকম্প বিশারদ, এবং মেঘ বিশেষজ্ঞ ছিল চিন্তামণি নরসিংহ, আর আবহাওয়াবিদ ছিলেন ডক্টর মণিময় দত্ত। ঠিক আছে। এবং আরো দুটো কথা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি, এরকম অতিপ্রাকৃত বিষয়বস্তুর ওপর বা জাদুবিদ্যার ওপর গল্প যারা লিখতেন, যারা ফেমাস ছিলেন অ্যাট দ্যাট টাইম, দেখুন এখানে দুটো লেখা রয়েছে, ডক্টর ডক্টর বলছি রবার্ট লুইস স্টিভেনসন এবং আর জেমস। একটু মনে রাখতে অসুবিধা হবে, প্রথমের দিকে অনেকগুলো নাম মনে হচ্ছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন, ক্লাসগুলোকে রেকর্ডেড ভার্সনে আরো একবার করে দেখেন, আমি আশা করছি আপনাদের হেল্প হবে। ঠিক আছে। আর কোথায় স্থান ছিল? দক্ষিণ কলকাতায় বিবেকানন্দ পার্কে কিন্তু আমাদের কে এসেছিল? আমাদের তথাগত ডাকে কিন্তু ঝড়োসাধু এসেছিল। তো এই অবধি ছিল আজকের বিষয়পত্র। যে বিষয়টা আপনাদের জানানোর, আজকে একটু ক্লাসে সমস্যা হয়েছে। আমার একটু ক্লাস নিয়ে বিভিন্ন জায়গায় একটু সমস্যা চলছে, তার জন্য আপনাদের কাছে আমি 2-3 বার ফোন দেখেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। অনেকের মনে হতে পারে কথাগুলো বলার কি দরকার। অ্যাজ আ টিচার হিসাবে, অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসাবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। প্রথম কথা, যে যারা আমার সামনে দাঁড়িয়ে আছে, যারা বিশ্বাস করে আমার ক্লাসগুলোকে দেখছে, তার সাথে আমার, তার কাছে আমার দায়বদ্ধতা থাকে, এই জন্য বলা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, মাঝে একটু কারেন্ট চলে গিয়েছিল, আমি গ্রামাঞ্চলে থাকি, তার জন্য কারেন্টের একটু সমস্যা হয় মাঝে মাঝে। এবং জানেনই 20 দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় আমাদের এখানে, মানে আমি নির্দিষ্টভাবে যে অঞ্চলে থাকি। তো ক্লাসে কবিতা এবং গল্পের মাঝখানে কিছুটা অংশ কাটা যাবে, আমি জয়েন করে ক্লাসটা আপনাদের প্রোভাইড করবো। অবশ্যই জানাবেন ক্লাসগুলো আপনাদের কতটা হেল্পফুল লাগছে, আরো কিভাবে করলে আপনার কাছে সুবিধার বলে মনে হয়। আশা করছি ক্লাসগুলো আপনাদের হেল্প হবে। অবশ্যই তাদের জন্য যারা বৃহত্তম কোর্সের অংশ হয়ে উঠতে পারেননি বা নিজেরাই প্রিপারেশন করবেন বলে মনে করেছেন। এটি 9ম শ্রেণীর একটি ক্লাস ছিল, এবং পরবর্তী সময় আমরা এভাবে একটির জায়গায় 2-3টি করে বিষয়পত্র আলোচনা করব। অবশ্যই গল্প থাকলে তো সেখানে 2টো করে গল্প আলোচনা করা সম্ভব নয়, অনেকটা বড় হয়ে যাবে ক্লাসটা, আপনাদের দেখতে সমস্যা হবে। যাদের দেখতে একটু অসুবিধা হবে, চেষ্টা করবেন ক্লাসটিকে একটু স্পিডে দেখে নিতে, ঠিক আছে? তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর প্রত্যেকটা বিষয় দেখে শুনে তারপর পড়াশোনা করবেন। পড়াশোনার মধ্যে থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুনি বলবো। এবং অবশ্যই আপনি যদি নিজেকে ভ্যালিড করার চেষ্টা করেন, অবশ্যই এই যে যেই ইসেটা দেওয়া রয়েছে এখানে আপনি একটু লগ ইন করে যাবেন। এটা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল, আমার একটি টেলিগ্রাম চ্যানেল। এখানে বাংলার বিভিন্ন কোয়েশ্চেন পত্র আপনাদের দেওয়া হয়ে থাকে, অবশ্যই ফ্রি অফ কস্ট। আপনি সেখানে নিজেকে এই ক্লাসগুলো দেখে ইভ্যালুয়েট করার একটা সুযোগ পাবেন। সো অবশ্যই জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে। আপনাদের প্রচুর কমেন্ট পাই, দেখে খুব ভালো লাগে। সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করার জন্য। এবং অনেকে আমার সম্পর্কে অনেক ডিটেলস জানতে চান, সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না, তবে আমি আস্তে আস্তে সকলকে অবশ্যই আমার কথা জানাবো। অবশ্যই আপনাদের সঙ্গ পেলে খুবই ভালো লাগবে। চ্যানেলটাকে যদি আপনারা এগিয়ে নিয়ে যান, আমার খুব ভালো লাগবে। চ্যানেলটা কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি হয়নি, আমার নিজের যারা আমার সাথে তৈরি হচ্ছেন বা নিজেদের আরো পরিধিটাকে হয়তো অনেকটা বাড়াচ্ছেন, তাদের সহযোগিতায় চ্যানেলটি তৈরি হয়েছে, যাতে তারা সরাসরি ভাবে আমার সাথে যুক্ত হতে পারে, তার জন্য। এই অবধি আজকের ক্লাস, এই অবধি। সকলকে অনেক ধন্যবাদ। আর পড়াশোনার মধ্যে থাকুন, কোনো নেগেটিভিটির মধ্যে যাবেন না। রিকোয়েস্ট থাকবে পড়াশোনার মধ্যে থাকুন। জীবন পর্বে যদি একবার জিতে চান, আপনাকে এই নির্দিষ্ট স্থান থেকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। অনেক মানুষের স্বপ্ন কিন্তু টিচার হওয়া। যদি আপনার স্বপ্ন টিচার হওয়া থাকে, অবশ্যই অবশ্যই এই স্রোতে অবশ্যই গা ঢেলে দিন। অবশ্যই ভুলবেন না যে আপনার একটা চাকরি, আপনার পরিবার, আপনার চারপাশের পরিবেশ এবং আপনাকে অনেকটা উচ্চতায় নিয়ে যায়, যেটা আর কিছু পারে না। এডুকেশন একটা সমাজের মেরুদণ্ড, সেটা বেঁচে থাকুক, সেটা আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের মতো কিছু টিচার্স বা আমরা যদি এই সিস্টেমের মধ্যে নিজেদের সিস্টেমের থেকে না সরিয়ে নিই যদি, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের আজকে যেই অবস্থা, সেখান থেকে আরো করুণ পরিণতি হবে। আপনাদের রাজ্যকে বাঁচাতে, আপনাদের নিজেদেরকে বাঁচাতে, আমাদের সিস্টেমকে বাঁচাতে আপনাদের এগিয়ে আসতে হবে। একবার নিজেদের মতো করে বেস্টটুকু ট্রাই করুন। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ভিডিওতে। অ্যান্ড বি ইয়োরসেলফ বাই নিন্দিতা ঘোষ। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ক্লাসটিকে সাবস্ক্রাইব করবেন, অর্থাৎ চ্যানেলটিকে। টেকনিক্যাল বিষয়ে আমি অনেক বেশি দক্ষ নই, কিছু কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো আপনারা যদি একটু স্কিপ করে যান খুব ভালো হয়। ধন্যবাদ সকলকে আজকে ক্লাস দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।